ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম আমাদের হ্যালোজেন পরিবার। আজকে দেখো হ্যালোজেন পরিবারের শেষ ক্লাস। আজকে আমরা হ্যালোজেন পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব, আন্তঃহ্যালোজেন যৌগসমূহ বা ইন্টার হ্যালোজেন। এইটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সাধারণত দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটা করে কোশ্চেন আসে। সেই জন্য এই অংশটুকু আমাদেরকে একটু ভালো করে তৈরি করতে হবে। তাহলে দেখো এখন আমরা শুরু করছি আন্তঃহ্যালোজেন যৌগসমূহ বা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। প্রথম দেখো বলছি আন্তঃহ্যালোজেন যৌগ কাদের বলবো, অর্থাৎ এই যৌগ কোনগুলো। বলছি দেখো দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু, হ্যালোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে। হয়েছে দুটি ভিন্ন হ্যালোজেন পরমাণু। যেমন ধরো আমরা উদাহরণ দিতে পারি কি হচ্ছে ClF, তাহলে কে দেখো ক্লোরিন আর ফ্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে। বা বলতে পারি ClF3, বা বলতে পারি দেখো ClCl3 ইত্যাদি। এখানে দেখো প্রথমটা কি হয়েছে ক্লোরিন ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, পরেরটাই দেখো ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, পরেরটাই দেখো ক্লোরিন আয়োডিনের সঙ্গে যুক্ত হয়েছে। এই যৌগগুলোর ক্ষেত্রে দেখি আমরা যদি সাধারণ সংকেত দেখি, দেখো সাধারণ সংকেত কি হয় X এক্সটা কি দুটি হ্যালোজেন পরমাণু, এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, অর্থাৎ এক্স এবং এক্স ডট দুটিই হ্যালোজেন। এক্সটা কি আকারে বড় এবং কম তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন, আকারে বড় কম তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন। এক্স ডটটা কি হবে ঠিক এর বিপরীত, অর্থাৎ আকারে ছোট অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বা অধিক তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন পরমাণু বলি। হ্যালোজেন পরমাণু। এখানে দেখো এই এনটা কি হয়, এনটা 1 3 5 7 ইত্যাদি সংখ্যা প্রকাশ করবে। আমরা দেখব কিভাবে প্রকাশ করছে এদের মধ্যে। তাহলে এই আকারে বড় যেটা কম তড়িৎ ঋণাত্মক, বা উল্টোভাবে বলতে পারি যে এদের মধ্যে যেটা অধিক তড়িৎ ধনাত্মক সেটা হচ্ছে এক্স, এবং এটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। এদের ক্ষেত্রে দেখো নাম কিভাবে আসে, নামকরণ কিভাবে করা হয়। নাম X.N। এখানে দেখো এইটা যেটা কেন্দ্রীয় পরমাণু সেটা হ্যালোজেন আকারে লেখা হয় হ্যালোজেন, আর এটা হচ্ছে X ডট যেটা সেটা হচ্ছে হ্যালাইড। হয়েছে তার সঙ্গে এখানে আমরা এই জায়গাতে যুক্ত করব এন এর অনুপাতে কি হচ্ছে মোনো ডাই ইত্যাদি। আমরা দেখো এই যে উদাহরণগুলো প্রথমে নিয়েছিলাম এই উদাহরণগুলোর তাহলে নামকরণ করে দেখি। দেখো ক্লোরিন
তাহলে এটা কি কেন্দ্রীয় পরমাণু, তাহলে এর নাম হবে দেখো হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন। ক্লোরিন। এবার দেখো এনের সংখ্যা অনুযায়ী মোনো, ডাই, টাই ইত্যাদি হবে। তাহলে এখানে এন কত? 1, তাহলে মোনো। এইটা হ্যালাইড অর্থাৎ ফ্লোরাইড। পরেরটাই দেখো কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, তাহলে ক্লোরিন কত আছে? 3টে, তাহলে ট্রাই। ফ্লোরিন তাহলে ফ্লোরাইড। পরেরটাই দেখো কেন্দ্রীয় পরমাণু আয়োডিন। আয়োডিন 3টে আছে, তাহলে ট্রাই। এখানে আনুষঙ্গিক অ্যাটমকে ক্লোরিন, তাহলে হ্যালাইড আকারে ক্লোরাইড। ক্লোরাইড। তাহলে এইখানে দেখো আমরা কি দেখলাম, কাকে বলছি? যখন দুটো ভিন্ন অর্থাৎ ক্লোরিনের সঙ্গে ফ্লোরিন বা ক্লোরিনের সঙ্গে ব্রোমিন বা তোমার আয়োডিনের সঙ্গে ক্লোরিন, ফ্লোরিন আয়োডিনের সঙ্গে ব্রোমিন বা ফ্লোরিন এরকম যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে তখন তাকে আমরা বলছি কি হচ্ছে? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। যার সাধারণ সংকেত লিখেছি হচ্ছে আমরা এইটা এক্স, এক্স ডট এন, এনটা নাম্বার, এক্সটা কি? যেটা অধিক তড়িৎ ধনাত্মক কেন্দ্রীয় পরমাণু যার আকার বড়, এক্স ডটটা কি? আকারে ছোট কম তড়িৎ ঋণাত্মক পরমাণু। তাদের নাম আমরা কীভাবে লিখছি? হ্যালোজেন, হ্যালাইড অর্থাৎ ক্লোরিন, ফ্লোরাইড বা আয়োডিন, টাইক্লোরাইড ইত্যাদি। এখন আমরা দেখো এদের দেখে নেব এদের প্রকারগুলো কীরকম হয়। তাহলে আমরা দেখে নিই, দেখো এই কত প্রকারের অন্তর হ্যালোজেন যৌগ পাই। বলছি দেখো এন এর উপর, এন এর উপর নির্ভর করে 4 প্রকারের ইন্টার হ্যালোজেন যৌগ বা আন্তঃহ্যালোজেন যৌগ পাওয়া যায়। কি বলেছি? সাধারণ সংকেত কি? এক্স, এক্স ডট এন। তাহলে প্রথম প্রকার আসছি দেখো যখন এন সমান 1 অর্থাৎ তাহলে এক্স, এক্স ডট, যাকে আমরা মোনো হ্যালাইড বলছি। কি কি হতে পারে? দেখো ক্লোরিন ফ্লোরাইড, ব্রোমিন ফ্লোরাইড, আয়োডিন ফ্লোরাইড বা ব্রোমিন ক্লোরাইড, আয়োডিন ক্লোরাইড বা আয়োডিন ব্রোমাইড। 2 নম্বরে আসছি দেখো যখন কি এন সমান 2, তাহলে সংকেত কি হবে? এক্স, এক্স, এই এন সমান 3, এক্স, এক্স ডট 3 অর্থাৎ টাই হ্যালাইড। কি কি পাবো? ক্লোরিন টাইফ্লোরাইড, ব্রোমিন টাইফ্লোরাইড, আয়োডিন টাইফ্লোরাইড বা আয়োডিন টাইক্লোরাইড। 3 নম্বরে দেখো এক্স, এক্স ডট 5, এখানে কত? এন সমান 5, পেন্টা হ্যালাইড। কি কি পাবো? ক্লোরিন পেন্টাফ্লোরাইড, ব্রোমিন পেন্টাফ্লোরাইড, আয়োডিন পেন্টাফ্লোরাইড। 4 নম্বরে চতুর্থ প্রকারের এক্স, এক্স ডট 7, যেখানে এন সমান 7। এটা সাধারণত একটাই উৎপন্ন হয়, প্রধানত IF7 বা আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এবার দেখো ভালো করে খেয়াল করো, এই এন এর উপর নির্ভর করে যৌগগুলো লিখেছি এবং তাদের সংখ্যাগুলো আস্তে আস্তে কমেছে। অর্থাৎ এইখানে আমরা পেয়েছি দেখো এইটা, কখনো এই রকম আমরা পাবো না। কীরকম? IF7 পেয়েছি, IBr7, এটা আমরা পাবো না। কেন?
তাহলে কারো ক্ষেত্রে তোমার কি হচ্ছে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, এই 2 হচ্ছে বলছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, এবং 7-এর যৌগগুলো কম, 5-এর যৌগগুলো তোমার কি আছে তার থেকে একটু বেশি কিন্তু এদের তুলনায় কম। এই ঘটনাগুলো কেন হচ্ছে বলছে এইখানে কোন যৌগ 1, 3, 5, 7 কীরকম যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ কোন প্রকারের যৌগ উৎপন্ন হবে নির্ভর করে এক্স ও এক্স ডটের ব্যাসার্ধের অনুপাতের উপর। ব্যাসার্ধের অনুপাতের উপর, অর্থাৎ এইটা আর অফ এক্স বাই আর অফ এক্স ডট। এই ব্যাসার্ধের মানটা তোমার কি হচ্ছে যদি বেশি হয় তাহলে কি হবে, অধিক সংখ্যক পরমাণু যুক্ত হ্যালাইড, বা অধিক সংখ্যক পরমাণু যুক্ত অন্তঃহ্যালোজেন। হ্যালাইড না বলে এখানে অন্তঃহ্যালোজেন বললে আরও ভালো হতো। যেমন ধরো আর অফ আই এবং আর অফ এফ, এর মানটা কত বেশি, তাই দেখো আই F7 হয়েছে। কিন্তু এখানে বললাম এইটা বেশি হবে না, কেন, অর্থাৎ আর অফ আই এবং আর অফ বিআর এর মানটা কি হবে, খুব কম হবে। কম হওয়ার জন্য দেখো এখানে আয়োডিনের চারিপাশে, অর্থাৎ আয়োডিন এবং ব্রোমিন এদের রাখার কাছাকাছি অনুপাতটা কম, ফলে এখানে আয়োডিনের চারিপাশে 7টা ব্রোমিন স্থান অভাবজনিত কারণে এটা গঠন সম্ভব নয়, অর্থাৎ আয়োডিনের চারিপাশে 7টা ব্রোমিন স্থান পাবে না। অপেক্ষাকৃত দেখো আয়োডিন অপেক্ষা ফ্লোরিনের ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ অনেক কম হওয়ায় আয়োডিন সহজেই এর চারিপাশে 7টা ফ্লোরিনকে স্থান দিতে পারবে, ফলে সহজেই IF7 গঠন সম্ভব। এবার আসছি দেখো যৌগগুলোর ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হবে, অর্থাৎ এদের গঠন কীরকম হবে। গঠন 1 নম্বরে যদি আসি আমরা দেখো এক্স এক্স ডট, বা উদাহরণস্বরূপ নিতে পারি আমরা এটাকে, উদাহরণস্বরূপ নিতে পারি IF, অর্থাৎ আয়োডিন মোনোফ্লোরাইড, কেন্দ্রীয় পরমাণু আয়োডিন। এখানে দেখো যেহেতু ডাইঅ্যাটমিক মলিকুল, এটা সহজেই বলে দেওয়া যায় এটা লিনিয়ার ছাড়া কিছু হবে না, লিনিয়ার অর্থাৎ সরলরৈখিক। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্স এক্স ডট 3, উদাহরণস্বরূপ IF3 নিই। এখানে দেখো যদি স্টেরিক নাম্বার দিয়ে করি, আচ্ছা গঠনটাও একবার দেখিয়ে দিচ্ছি, হাইব্রিডাইজেশন এবং স্টেরিক নাম্বার দুটোই। স্টেরিক নাম্বার দেখো, স্টেরিক নাম্বার কি হবে, আয়োডিনের ভ্যালেন্স শেলের 7টা, 3টে ফ্লোরিন থেকে পেয়েছে কটা, 3টে বাই 2 অর্থাৎ 5। হাইব্রিডাইজেশন কত হবে, sp3d। তবে হ্যাঁ এটা কিন্তু লিনিয়ার হলো, এর হাইব্রিডাইজেশন sp3। এখানে দেখো আয়োডিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়, তোমাদের মনে আছে আয়োডিন কোন পর্যায়ের মৌল, এটা দেখো তোমাদের হিসেবটা আগেই শিখিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিন দ্বিতীয় পর্যায়, তাহলে ক্লোরিন তৃতীয়, ব্রোমিন চতুর্থ, আয়োডিন পঞ্চম। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে, 5s2 5p5। বক্স ডায়াগ্রাম, অর্থাৎ 5s
5p। সাধারণ অবস্থায় দেখো এই ইলেকট্রন বিন্যাস খালি ডি আছে, এই। তাহলে কি হবে, উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে কি হচ্ছে, যেটা তোমাদের হ্যালোজেন পরমাণুর ফার্স্ট এক্সাইটেড স্টেট ছিল, এইটা আনপেয়ার ইলেকট্রন 3 হাইব্রিডাইজেশন। অর্থাৎ sp3d। এখান থেকেও দেখো কি দেখতে পাচ্ছ, 3টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। আমরা এখান থেকেও ক্যালকুলেশন করতে পারতাম, 5টা ইলেকট্রন জোড়, তাহলে 3টে বন্ড পেয়ার 3 অথবা লোন পেয়ার 2। এই যদি গঠন হয় sp3 হয়, তাহলে কি হচ্ছে আমাদের ডায়াগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ আয়োডিন। কিন্তু দেখো বন্ড পেয়ার আছে 3টে, তা আর লোন পেয়ার 2টো। লোন পেয়ারগুলো কি হয়, ইকুইটোরিয়াল পজিশনে থাকে। এইটা কিন্তু এখানে দেখো লোন পেয়ারের রিপালশনের জন্য এই বন্ধন দুটো কিছুটা এদিকে সরে যাবে, ফলে প্রকৃতপক্ষে হবে কি রকম, অর্থাৎ বেন টি শেপ, বেন টি শেপ বা কিছুটা বিকৃত টি আকৃতির। যদি দেখো তৃতীয় প্রকারের ক্ষেত্রে দেখি, অর্থাৎ x5 বা x.5, উদাহরণ আমরা নিই IA5। তাহলে এখানে তখন কি হবে, আরও একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে। আমরা সহজেই স্টেরিক নাম্বার দিয়ে করে দিই। স্টেরিক নাম্বার কত, 7 + 5/2 অর্থাৎ 6। বন্ড পেয়ার কটা, 5, তাহলে লোন পেয়ার কটা, 1। হাইব্রিডাইজেশন কত হয়, 6 হলে কত, sp3d2। sp3d2 হলে তোমার কি হয়, স্কয়ার বাইপিরামিডাল। এই মাঝে আয়োডিন, কিন্তু F, এই 5টা ফ্লোরিন, এদিকে লোন পেয়ার হয়েছে। তাহলে হওয়া লোন পেয়ার না থাকলে কি হওয়া উচিত ছিল, বাইপিরামিডাল। লোন পেয়ার আছে, তাহলে কি হবে, শুধু পিরামিডাল, অর্থাৎ স্কয়ার পিরামিডাল বা বর্গাকৃতি পিরামিডীয়। বর্গাকৃতি পিরামিডীয়। পরে দেখো চতুর্থ প্রকারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেখানে কি দেখব, যে আরও একটা আনপেয়ার ইলেকট্রন এখান থেকে ওখানে চলে যাবে। অর্থাৎ তাহলে ফোর্থ প্রকার, অর্থাৎ x.7। উদাহরণ নিই IF7। হেপ্টা ফ্লোরাইড, স্টেরিক নাম্বার কত, আয়োডিনের 7, ফ্লোরিনের 7/2 সমান কত হচ্ছে, 14/2। 7 হলে কি হয়, sp3d3 হয়েছে, sp3d3। এখানে দেখো বন্ড পেয়ার কটা, 7টা পেয়ারের মধ্যে বন্ড পেয়ার কটা, 7টাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নাই। সেই কারণে এর ক্ষেত্রে গঠন হবে কি, পেন্টাগোনাল বাইপিরামিডাল বা
পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, এইটাকে ডট ডট দিই গঠনটা। আয়োডিন মাঝে, এই উপরে একটা, নিচে একটা, তাহলে তোমার কি হচ্ছে? পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে দেখো, এই গেল তোমার ইন্টারহ্যালোজেন যৌগগুলোর গঠন আকৃতি। এরপরে দেখো, আমরা এদের যদি প্রস্তুতিতে যাই, প্রস্তুতি প্রথমে আসছি। দেখো, 1 নম্বরে হ্যালোজেন পরমাণুগুলি, হ্যালোজেন পরমাণুগুলি সরাসরি যুক্ত হয়ে গঠন করে। গঠন করে মানে অন্ত হ্যালোজেন গঠন করে। আমি বড় বলে আর লিখছি না অন্ত হ্যালোজেন। যেমন ধরো এ ক্লোরিন আর ফ্লোরিন, একে দেখো 1:1 অনুপাতে যদি আমরা 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে কি হবে? ক্লোরিন মনোফ্লোরাইড বা ক্লোরিন আর ফ্লোরিন 3 অণু ফ্লোরিন 1:3 অনুপাতে, আয়তন অনুপাতে নিয়ে ওই একই তাপমাত্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে দেখো কত 1:1 অনুপাত ছিল, এখানে কত নিয়েছে 1:3 অনুপাত, ফলে ক্লোরিন টাইফ্লোরাইড উৎপন্ন হবে। আবার দেখো, ব্রোমিন এবং ফ্লোরিন 1:3 অনুপাতে, এরা সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় যুক্ত হয়ে ব্রোমিন টাইফ্লোরাইড উৎপন্ন করে। তাহলে এখানে আমরা কি দেখলাম? হ্যালোজেন পরমাণুগুলো তাদের একটা নির্দিষ্ট শর্তে তারা পরস্পরের সঙ্গে আয়তনের অনুপাত অনুসারে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অন্তঃহ্যালোজেন যৌগ গঠন করছে। সোজা। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে আসি। দেখো, বলছে আচ্ছা এইখানে দেখো, এইখানে উৎপন্ন হয়, কিন্তু এই পদ্ধতিতে কখনো IF7 আমরা এই পদ্ধতিতে পাবো না, কারণ এরা সরাসরি যুক্ত হয়ে উৎপন্ন হয় না। এদেরকে দ্বিতীয় প্রকারের বা ভিন্ন প্রকারের পদ্ধতি আছে, তার জন্য সেই পদ্ধতিতে প্রস্তুত করতে হয়। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে দেখো, নিম্ন আন্তঃহ্যালোজেন যৌগ হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। যেমন দেখো, ব্রোমিন টাইফ্লোরাইড, এখানে দেখো টাইফ্লোরাইড, এর সঙ্গে যদি ফ্লোরিন মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে? ব্রোমিন
পেন্টাফ্লোরাইড। বা দেখো আয়োডিন পেন্টাফ্লোরাইড, এর সঙ্গে যদি ফ্লোরিন মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে আয়োডিন হেপ্টাফ্লোরাইড উৎপন্ন হয়। আর একটা বিশেষ পদ্ধতি করছি দেখো, বলছে কেআই পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে, এটা হেপ্টাফ্লোরাইড প্রস্তুতির বিশেষ পদ্ধতি, এর সঙ্গে যদি ফ্লোরিন মিশিয়ে উত্তপ্ত করতে হয় প্রায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে কেএফ প্লাস আয়োডিন হেপ্টাফ্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এইখানে দেখো আমরা এই ইন্টার হ্যালোজেন যৌগগুলোর প্রস্তুতি দেখলাম, খুব সোজা পদ্ধতি, এখানে কোনো কিছু নেই। এরপরে আমরা এদের ধর্মগুলো সম্পর্কে আলোচনা করব। এদের যদি সাধারণ ধর্মগুলো আমরা দেখি, দেখো প্রথমে যদি বলি এদের ভৌত অবস্থা, এরা কী রকম ভৌত অবস্থায় থাকে। ভৌত অবস্থা বলছে অন্তঃহ্যালোজেন যৌগগুলো সাধারণত 3 প্রকারের ভৌত অবস্থাতেই থাকে, অর্থাৎ গ্যাস, কঠিন ও তরল। 3 প্রকারের ভৌত অবস্থাতেই আমরা এদের দেখতে পাই। তবে দেখো এর পরের ধর্মগুলো এদের ইম্পর্টেন্ট, যেটা এর পরে আসছি, দেখো রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তা বলছে দেখো আন্তঃহ্যালোজেন যৌগগুলো অর্থাৎ XN যৌগ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয়। অধিক সক্রিয় অর্থাৎ এদের ক্ষেত্রে দেখো যদি আমরা বলি, ধরো ব্রোমিন ক্লোরাইড, এটা তোমার কি হবে, ব্রোমিন বা ক্লোরিন অপেক্ষা সক্রিয়। তবে এইখানে হ্যালোজেন অপেক্ষা বলেছি, এখানে দেখো এক্সেপ্ট ফ্লোরিন অর্থাৎ F2 ছাড়া, কারণ F2-র সক্রিয়তা বেশি। কেন আমরা বলছি, আচ্ছা F2-র যখন আলোচনা এলো, দেখো একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের যখন গঠনটা দেখিয়েছি খেয়াল করেছো তোমরা যে এখানে সাধারণত মোনোহ্যালাইডের পর থেকে, অর্থাৎ ট্রাই, পেন্টা বা হেপ্টা, এদের ক্ষেত্রে দেখো হ্যালাইড যখন গঠন হয়েছে তাদের ইলেকট্রনের সম্প্রসারণ ঘটেছে এবং ডি অরবিটাল অংশগ্রহণ করেছে। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো ডি অরবিটাল নাই, এই কারণে কি হয়, ফ্লোরিন কখনো অন্তঃহ্যালোজেন যৌগের কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। অর্থাৎ দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি ClF গঠন সম্ভব বা ClF3 গঠন সম্ভব, কিন্তু FCl3 গঠন সম্ভব নয়। এছাড়াও দেখো সাধারণত আমরা কি জানি যে কেন্দ্রীয় পরমাণু হতে গেলে সেটা কি হয়, অপর পরমাণু অপেক্ষা অধিক তড়িৎ ধনাত্মক হয়, কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, সেই জন্য ফ্লোরিন কি হবে, কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। যাক, এখানে যেটা বলছিলাম দেখো এদের রাসায়নিক ধর্মের সক্রিয়তাগুলো এদের ব্রোমিন বা ক্লোরিন অপেক্ষা বেশি হবে। এখানে দেখো আমরা যদি দেখি ক্লোরিন ক্লোরিন অর্থাৎ ক্লোরাইডের বন্ধন, বা ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিন ব্রোমিন বন্ধন, এইগুলো সব নন পোলার। কিন্তু এখানে দেখো BrCl এই বন্ধনটায় এটা কি হয়ে যাবে, ডেল মাইনাস, এটা ডেল প্লাস, অর্থাৎ পোলার, পোলার নেচার থাকবে। কারণ এখানে তোমার কি আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। এছাড়াও দেখো এখানে যখন বন্ধন করেছে দুটো সমান অরবিটালের ওভারল্যাপ হয়েছে, অর্থাৎ এখানে দেখো বন্ধন বন্ধন দুটি সমকক্ষকের
অভিলেপন দ্বারা হয়। এখানে দেখো কখনোই নয় ব্রোমিন আর ক্লোরিনের কক্ষকের আকার একই নয়, অর্থাৎ ভিন্ন আকৃতির কক্ষকের অভিলেপন দ্বারা ঘটে। ভিন্ন আকৃতির কক্ষকের অভিলেপন দ্বারা ঘটে। এই ভিন্ন আকৃতির কক্ষকের অভিলেপন দ্বারা ঘটলে তাদের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, ভিন্ন আকৃতির কক্ষকের অভিলেপন দ্বারা যখন ঘটে তখন এখানে তোমার কি হয়ে যায়, অভিলেপনের মাত্রা কম হয়, মাত্রা কম হয়। তাহলে অভিলেপনের মাত্রা কম হওয়ার জন্য তোমার কি হবে, বন্ধনটা দুর্বল প্রকৃতির হবে। অর্থাৎ বন্ধনটা কি হবে, দুর্বল প্রকৃতির, ফলে সহজেই ভেঙে গিয়ে হ্যালোজেন পরমাণু উৎপন্ন করবে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু এখানে অভিলেপনের মাত্রা বেশি হওয়ার জন্য বন্ধনটা অপেক্ষাকৃত দৃঢ় হবে। কিন্তু তোমরা এইটার ক্ষেত্রে জানো ফ্লোরিনের ক্ষেত্রে আকার খুব ছোট, তোমাদের আগেই বলা হয়েছিল। উপরন্ত কি হচ্ছে, বাইরের কক্ষে যথেষ্ট সংখ্যক ইলেকট্রন আছে। এখানে দেখো সর্বদা বিকর্ষণ ঘটবে কার, বাইরের ইলেকট্রনের বিকর্ষণ। এবং শুধু তাই নয়, এখানে ফ্লোরিনের আকারটা খুব ছোট হওয়ায় কেন্দ্রীয় নিউক্লিয়াস দুটোও পরস্পরকে বিকর্ষণ করে, ফলে এই বন্ধনটা সহজে ভেঙে গিয়ে এফ পরমাণু উৎপন্ন করে। তোমরা জানো ফ্লোরিনের ক্ষেত্রে বন্ধন শক্তির মান কম, ফলে সহজেই পারমাণবিক ফ্লোরিন উৎপন্ন হওয়ায় এদের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, সক্রিয়তা অধিক বেশি হয়। এরপরে দেখো আরেকটা এদের ইম্পর্টেন্ট ধর্মে আসছি, তোমার তাপ স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি তোমরা জানো যে তাপ প্রয়োগ করলে যে সহজে বিয়োজিত হয় না তার থার্মাল স্টেবিলিটি বেশি, যে সহজে বিয়োজিত হয়ে যায় তার থার্মাল স্টেবিলিটি কম। তাপ স্থায়িত্ব বলছি, দেখো এদের তাপ স্থায়িত্ব নির্ভর করে কে, নির্ভর করে পরমাণু দুটির ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের উপর। এই পার্থক্য বেশি হলে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি হলে, এদের তাপ বেশি হলে কি হয়, তাপ স্থায়িত্ব বেশি হয়। এখন দেখো হ্যালোজেন পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা তোমরা জানো, ফ্লোরিন 4, ক্লোরিন কত 3, ব্রোমিন কত 2.8, আয়োডিন কত 2.5। এখন দেখো IF এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত, 1.5। ঠিক আছে, যদি আমরা এর সঙ্গে দেখো IBr তুলনা করি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত হয়ে যাবে, IBr এর ক্ষেত্রে 1.2, ICl এর ক্ষেত্রে কত হয়ে যাবে 1। যদি আমরা দেখো এটা করি BrCl এর ক্ষেত্রে দেখো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত হয়ে যাবে 0.2। যদি করি দেখো BrF এদের মধ্যে পার্থক্য কত হবে, ও দাঁড়াও IBr, হ্যাঁ IBr এটার পার্থক্য হচ্ছে এইটা 0.3 হয়েছে। আর BrF এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.2। তাহলে এই অন্তর হ্যালোজেনগুলোর দেখো তাপ স্থায়িত্বের ক্রম কি হবে, সব থেকে কম এটাই দেখতে পাচ্ছি, কারণ পার্থক্যটা কম, অর্থাৎ BrCl। তার থেকে বেশি কে হবে দেখো IBr।
তার থেকে বেশি এখানের মধ্যে কে হবে দেখো, ICl। তার থেকে বেশি কে হবে দেখো, 1-এর পরে 1.2 অর্থাৎ BrF। তার থেকে বেশি হবে এইটা অর্থাৎ IF। তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর এদের তাপ স্থায়িত্বগুলো নির্ভর করছে। এদের ক্ষেত্রে তাপ স্থায়িত্ব কম, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম। এর ক্ষেত্রে তাপ স্থায়িত্ব বেশি, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। এদের আরেকটা ইম্পর্টেন্ট ধর্ম দেখো আলোচনা করছি, আদ্য বিশ্লেষণ। আদ্য বিশ্লেষণ অর্থাৎ আন্তঃহ্যালোজেন যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, আদ্য বিশ্লেষণ ঘটে। এরা জল দ্বারা আদ্য বিশ্লেষিত হয়, হয়ে দুই প্রকারের অ্যাসিড উৎপন্ন করে, হাইড্রা অ্যাসিড এবং অক্সি অ্যাসিড। অর্থাৎ এই আন্তঃহ্যালোজেন যৌগগুলি জল দ্বারা আদ্য বিশ্লেষিত হয়ে কি করে, হাইড্রা অ্যাসিড ও অক্সো অ্যাসিড উৎপন্ন করে। কার ক্ষেত্রে কি হবে দেখো, X.N। এইটা কি করবে, এর জারণ অবস্থা অনুযায়ী অক্সো অ্যাসিড অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু, আর এই পরমাণুতে কি করবে, হ্যালাইড বা হাইড্রা অ্যাসিড। অর্থাৎ HX উৎপন্ন হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যৌগে আর আদ্য বিশ্লেষণে এদের জারণ অবস্থার কোনো পরিবর্তন হবে না, জারণ অবস্থার পরিবর্তন ঘটে না। যেমন ধরো ClF জল দ্বারা যদি আদ্য বিশ্লেষিত হয় তাহলে কি হবে, এইটা হবে, এখানে Cl এর জারণ অবস্থা কত, +1, ফ্লোরিন -1। তাহলে -1 অনুযায়ী ফ্লোরিন হাইড্রা অ্যাসিড, Cl অক্সো অ্যাসিড, HOCl। বা ব্রোমিন টাইক্লোরাইড কি হবে, জল দ্বারা আদ্য বিশ্লেষণ হবে। এখানে দেখো ক্লোরিন -1, ব্রোমিন +3, তাহলে -1 অনুযায়ী 3টে ক্লোরিন আছে, তাহলে 3HCl। ব্রোমিন +3 জারণ অবস্থার অক্সি অ্যাসিড অর্থাৎ HBrO3। দাঁড়াও, HBr এখানে দেখো জারণ অবস্থা কত হচ্ছে, 6 না O2। যদি এইটা হতো IF7। আচ্ছা, জলের অণু তাহলে এখানে কতগুলো লাগবে দেখে নাও, জলের অণু এখানে তোমার কতগুলো লাগছে, দুটোই। এখানে দেখো জল, তাহলে ফ্লোরিন আছে HF কত, 7 অণু। আয়োডিন কি করবে, কত জারণ অবস্থার, এখানে +7 জারণ অবস্থার, তাহলে +7 জারণ অবস্থার অক্সি অ্যাসিড গঠন করবে অর্থাৎ HiO4, যেখানে জারণ অবস্থা +7। জল কত লাগবে দেখো, 4। তাহলে কি দেখলাম, কেন্দ্রীয় পরমাণু অক্সো অ্যাসিড গঠন করবে আর তার সঙ্গে যুক্ত পরমাণুটি হাইড্রা অ্যাসিড গঠন করবে, এবং এদের ক্ষেত্রে তোমার কি দেখলাম, বিশেষত জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না।
এরপরে দেখো আমরা এদের ক্ষেত্রে আসছি জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা বলছে দেখো আন্তঃহ্যালোজেন যৌগগুলি তীব্র জারণ ধর্মী হয়েছে এবং এদের একই হ্যালাইডের ক্ষেত্রে এদের অক্সিডেশন স্টেট অর্থাৎ অক্সিডেশন স্টেট জারণ অবস্থা বৃদ্ধির সঙ্গে জারণ ধর্ম বা জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন ধরো ব্রোমিন ফ্লোরাইড, ব্রোমিন টাইফ্লোরাইড, ব্রোমিন পেন্টাফ্লোরাইড, +1 +3 +5, তাহলে জারণ ক্ষমতার ক্রম হবে এইটা। আরেকটা জিনিস এদের ক্ষেত্রে জেনে রাখবে, এই ফ্লোরাইডগুলো অর্থাৎ তোমার ধরো ClF3 বা ClF বা BrF3, এই ফ্লোরাইডগুলো এদের ফ্লোরিনেটিং বিকারক হিসাবে ব্যবহার করা হয়। ফ্লোরিনেটিং বিকারক হিসাবে ব্যবহৃত হয়। যেমন ধরো ইউরেনিয়াম ঘটিত কোনো যৌগ থেকে বা ইউরেনিয়াম ঘটিত কোনো উপাদান থেকে যদি আমরা ইউরেনিয়ামকে অপসারিত করতে চাই, তাহলে এর সঙ্গে কি করব, ক্লোরিন টাইফ্লোরাইডের যদি বিক্রিয়া ঘটাই তাহলে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড উৎপন্ন হবে। এই হেক্সাফ্লোরাইড উৎপন্ন হয়ে এটা তোমার অপসারিত হবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা জারক দ্রব্য রূপে ব্যবহার করতে পারি, ফ্লুরোনেটিং বিকারক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো আমরা আমাদের ইন্টারহ্যালোজেন যৌগগুলোর বিভিন্ন ধর্ম, গঠন ইত্যাদিগুলো আলোচনা করলাম এবং তোমাদের বলেছি যে এই জায়গাগুলো থেকে প্রায় প্রত্যেক বছরই প্রতি ইয়ারই কিছু না কিছু কোশ্চেন আসে, ফলে এই জায়গাটা ভালো করে শেষ করবে। তাহলে আমরা পি ব্লকের এই গ্রুপ 7-টির হ্যালোজেন পরিবার আমাদের শেষ হয়ে গেল। এরপরে তোমাদের গ্রুপ 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের প্রকৃতি বা ধর্ম নিয়ে বা অর্থাৎ তোমার নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা, বা পরের ক্লাসে আমরা নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করব।